আসছে, আসার পরে আমি মানে দেখতেছি যে আমি সজাগ ছিলাম। মানে ঘুমের ভান করতেছিলাম ওর সামনে বসে। তো আমি দেখতেছিলাম যে দেখি ও কি করে আসলে কাহিনীটা, আমার হাতটা নিয়ে ও কি করে। পরে এর আগে তো বললাম যে আমি ঘুমে ছিলাম, শুধু স্বপ্নের মতন আর কি ভাবতেছিলাম হয়তো কোনো কিছু টাচ করতেছে এরকম, কিন্তু পরের দিন রাত্রেবেলা আমি মানে ফিল করতেছি যে না, যে ও আসলে কি করে এটা আমি দেখার দেখার চেষ্টা করতেছিলাম। তো আমি দেখলাম কি ওর গোপন অঙ্গ ওখানে আর কি আমার হাতটা নিয়ে রাখছে। পরে আমি অনেক শরম পাইছি, আমি হাতটা সরাই ফেলছি। পরে আমি বলছি তুমি আবার কেন এখানে আসছো? পরে বলছে কি তুমি বুঝো না, আমাকে এভাবে বলছে তুমি বুঝো না। পরে আমি বলছি আমি কি বুঝবো, তুমি নেক্সট টাইম আমাকে আর ভাবি বলে ডাকবে না। এটা তো খারাপ লাগারই বিষয়। আমি বলছি তুমি আর আমাকে ভাবি বলে ডাকবে না, আর আমি তোমাকে ওয়ার্নিং দিছি 2 দিন, আজকে 3 দিন নিয়ে তুমি যেহেতু এই কাজটা করতে পারছো, এত দূর আগাইতে পারছো, তাহলে আমি তোমার ভাইয়াকে কালকে বলে দিব। তো বললামই তো যে আমার ননদ আর ননদের জামার কাহিনী আর আমার কাহিনী নিয়ে একটু সবাই অন্যরকম ছিল। সবাই ভাবতেছিল যে ওনার সাথে হয়তো আমার কোনো সম্পর্ক। তো আমার হাজবেন্ডও আমাকে এটা নিয়ে মানে অনেক রাগারাগি করছে, মানে একটু দুর্ব্যবহার করছে, অনেক খারাপ খারাপ আচরণ করছে। তো এটা নিয়ে আমার হাজবেন্ডের সাথে আমার অনেকদিন হচ্ছে কথা হয় না। পরে এই তৃতীয় দিন যেদিন আর কি ওর ভাই আমার সাথে যে ওই কাজটা করছে, যে ওর ওর গোপন অঙ্গে আমার হাতটা রাখছে, তখন আমি পরের দিন সকালবেলা, সকাল হইতে না হইতে আমি আমার হাজবেন্ডকে কল করি। ও আমার কলটা ধরে নাই, মানে 100 বারের মতন মনে হয় কল দিছে, আমার ফোনই ধরে না, এত রাগ করছে। পরে যাই হোক, তোমার বিয়ে হয়ে কত বছর বয়সে? আমার বিয়ে হয় 18-তে। হুম। মানে তোমার বয়স যখন 18। হ্যাঁ, ওকে। 18-তে বিয়ে হয়। তারপরে হচ্ছে আমার সার্টিফিকেট একটু ভুল আছে, ভুল আছে বলতে কি 2003 দেয়া জন্মসাল, হুম। আর এমনি আমার জন্ম হচ্ছে 2001-এ। আচ্ছা। তো যখন আমি ওই যে আমার হাজবেন্ডের সাথে আর কি, মানে যার সাথে রিলেশন করতাম, পাড়ায় ওদের বাড়িতে যাই, ওর নানু বাড়িতে বসে আমার বিয়ে হয়। তো ওর নানু বাড়িতে যখন কাজী নিয়ে আসে, তখন আর কি ওই কাজী আমার সার্টিফিকেট দেখে বলে যে এই বিয়েটা আমি এখন করাইতে পারবো না, হুম। এটা এখন কোর্ট ম্যারেজ করতে হবে। কেননা মেয়ের বয়স হয়নি এখনো, হুম। এখন 1 মাস না জানি 2 মাসের মতন এটা বলছে যে বাকি আছে। পরে যাই হোক, আমরা এই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে ওর যে ওর একটা ফ্রেন্ড আছে খুবই ক্লোজ, সে তার চেনা একজন অ্যাডভোকেট, ওনার সাথে আমাদের দেখা করাই দিল, প্লাস আমাদের ওখানে বসে বিয়েটা হইলো। এর মধ্যে বাসা থেকে অনেকবার কল দিছে। ও আচ্ছা, আমাদের বিয়েটা হয়েছে বরিশালে বসে, হুম। আমি তো থাকি ঢাকাতে, ও ঢাকাতেই থাকতো। তো আমাদের বিয়েটা হয়েছে বরিশালে, ওর ফ্রেন্ড, যাই হোক আমাদের বিয়েটা কোনোভাবে হয়ে গেল। আমরা বাড়িতে চলে গেলাম, ওর নানু বাড়িতে, আমার হুম। হাজবেন্ডের। যেদিন আমাদের বিয়ে হয় তার পরের দিন হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে যাই। হুম। হুম। আমার শ্বশুর বাড়িতে যখন যাই তখন আর কি আমার শাশুড়ি একটু অন্যরকম ছিল, মানে আমাকে তেমন একটা পছন্দ করতো না, ওই যে ছেলে পছন্দ করে নিয়ে গেছে এই কারণে। তো পছন্দ করতো না, যাই হোক পরে আস্তে আস্তে আর কি মানানসই হয়ে গেছে ওনার সাথে। উনি একটু অন্যরকমই, এটা গ্রামের সবাই জানে, মানে চিৎকার চেঁচামেচি একটু বেশি পছন্দ করে, অল্পতেই রেগে যায়, এরকম হুম। অবস্থা। আমার হাজবেন্ডের তখন হচ্ছে তেমন কোনো ভালো জবও নাই। হুম। ও তখন একটা শোরুমে, মানে ইয়েলো একটা শোরুমে জব শুরু করে। তখন হচ্ছে 12,000 টাকার বেতন ছিল। ও হচ্ছে মানে আমাকে নিয়ে যে ঢাকায় বাসা নিয়ে থাকবে, নতুন নতুন যেহেতু বিয়ে করছি, সবাই বলা বলিও করে যে বউ কেন বাড়িতে থাকে, ও থাকে ঢাকায়। তো এখন আমরা যে নতুন বাসা নিয়ে থাকবো এমনও কোনো সিচুয়েশন নাই। পরে হচ্ছে ইয়া, ও তো ঢাকায় থাকতো আর ওই ইয়েলোতে ইয়া শপে কাজ করতো, আর আমি বাড়িতেই থাকতাম। আমার আপন দেবর, ওর সাথে হচ্ছে আমার একটা বাজে একটা ইয়ে চলে আসে, মানে বাজে ইয়ে কি, মানে আমার তরফ থেকে আমি ঠিক ছিলাম, কিন্তু ওর দিক থেকে একটা বাজে চিন্তা ভাবনা আছে। বাজে চিন্তা ভাবনাটা হচ্ছে কি যে ও আমার সাথে ফিজিক্যাল করতে চায়। আপন দেবর? হ্যাঁ, আপন দেবর, ছোট। তো বয়স একই, কিন্তু তারপরও ছোট, তো আমার সম্পর্কের দিক দিয়ে একটু ছোট। তো ওর ভাই ঢাকায় থাকে দেখে ও একদিন রাত্রিবেলা আমার শ্বশুর শাশুড়ি, না আমার শাশুড়ি তখন, আমার ননদ, ওরা হচ্ছে 3 ভাই বোন, আমার ননদের বাড়িতে গেছে। কেননা আমার ননদ আবার মানে ইয়া বাচ্চা জন্ম দিবে, তো প্রসব ব্যথা উঠছে, তো ওই জন্য উনি চলে গেছে। তো যেদিন চলে গেছে সেই দিন রাত্রেবেলা, মানে উনি গেছে বিকালের দিকে, সেদিন রাত্রেবেলা আমার শ্বশুর হচ্ছে মাঝের রুমে, মানে আমাদের 3টা রুম, মাঝের রুমে, আর আমি হচ্ছে পিছনের রুমে ছিলাম। তো একা ছিলাম তখন, তোর ভাইয়া ছিল না। তো ও রাতের বেলা আমার ওখানে গেছে, গিয়ে মানে আমি তো আর বুঝতে পারিনি, আমি মাথায় হাত দিয়ে দেখতেছি ছেলেদের মতন আর কি চুল টুল, রাতের বেলা আমি ভয়ও পাইতেছিলাম।
এর মধ্যে পরে আমি সাহস করে ফোনের লাইটটা জ্বালিয়ে দেখলাম যে আমার দেবর। ও কোথায় তখন? ও তখন আমার রুমে, আমার খাটে বসা বসা? বসা। পরে হচ্ছে বসেও কি করতেছে? বসে আছে, মানে আমি শুয়ে শুয়ে মানে হঠাৎ করে চোখ খুঁজে দেখতেছি যে মানুষের আকৃতি। ওকে। তখন জোনাকি রাত ছিল, তো দেখতেছি মানুষের আকৃতি। পরে আমি করলাম কি, মানে মাথার দিক দিয়ে হাতটা দিলাম, এখন দেখি যে ছেলেদের মতো, মানে মানুষ, আমি বুঝতে পারতেছি, ফিল করতেছি একটা মানুষ ছেলেদের চুলের মতন। পরে আমি বললাম কে? পরে কোনো কথা বলে না, পরে আস্তে করে হাইটে চলে গেছে। এই নিয়ে তো আমি আরো বেশি ভয় পাইছি যে আল্লাহ কি ভূত হইলো, কিনা, হ্যাঁ। ভূত টুত নাকি। এরপর আমি সাথে সাথে মানে মেইন যে লাইটটা, সাদা লাইট, ওইটা আমি জ্বালানোর চেষ্টা করছি। পরে দেখি যে না, চারপাশে কোথাও কিছু নাই। আমি খাটের নিচে লাইট মারতেছি, তারপরে হচ্ছে আমি মানে সম্পূর্ণ রুম মানে চেক করছি, দেখি না আমার দেবর জায়গা মতন ঘুমানো, আমার শ্বশুরও জায়গা মতন ঘুমানো, সব জায়গায় সবকিছুই ঠিক আছে। তাহলে কেমনে কি হইলো? এখন তো আরো বেশি ভয় লাগতেছে। আর তাছাড়া হচ্ছে ওই রুমে কয়জন থাকে তখন? তোমার রুমে কি, মানে যে রুমে গেছে সে রুমে কি তুমি একাই থাকো? হ্যাঁ, সেই রুমে আমি একাই থাকি। আর আমার শ্বশুরের রুমে উনি একা, যেহেতু আম্মু ছিল না। আর আমার দেবর হচ্ছে সামনের রুমে থাকতো, তো ও শুয়ে আছে। ওদের সব রুমের দরজা খোলা? হ্যাঁ। আর আমাদের একটা কথা কি, মানে আমাদের তো নতুন মানে ঘর দিছে, তো যার কারণে হচ্ছে দরজাগুলো লাগানো নাই, পর্দা দেয়া আর কি থাকে। তো যাই হোক গেল, আমি আবার বিছানায় এসে শুইছি। শুয়ে মানে একা একা ভাবতেছি যে আল্লাহ এটা কি হইলো আমার সাথে, মানে আমি কি স্বপ্ন দেখলাম না কি, এটা নিয়ে অনেক করলাম। সকালবেলা আমার শাশুড়ি তো বাসায় নেই, আমি মানে সব কাজ শেষ করে আমি আমার দেবরকে ঘুম থেকে জাগাইলাম। ও আবার হচ্ছে 11টা-12টার সময় ঘুম থেকে উঠছে, জাগাইছি। জাগানোর পর এখন সরাসরি তার আব্বুকে কিছু বলতে পারি না। আর দেবরের সাথে কিন্তু অনেক ভাবির আছে, অনেক কথা শেয়ার করে, ভাবির দেবররাও কিন্তু শেয়ার করে ভাবিদের সাথে। তো আমি ওর কাছে বলছি কি যে আচ্ছা ভাইয়া, এরকম 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 কাজগুলো হয়েছে, এখন এটা কি ভূত নাকি আল্লাহই জানে। ও আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার যে শ্বশুর বাড়ি, আমার যে পিছনের রুমটা, আমি যে রুমে থাকি, ওই রুমের পিছনে আবার একটা কবরস্থান। এটার জন্য আমার আরো বেশি ভয় লাগতেছিল। পরে গেল, ও বলতেছে যে না ভাবি, ওইটা নিয়ে কোনো ভয়টা পাইও না, ওইটা মনে হয় তুমি স্বপ্নে টপ্নে দেখছো। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, এটা যে ওর কারবার, ও আমাকে বুঝতে দেয় নাই। তার পরের দিন রাত্রেবেলা ও আসছে, আসার পর মানে আমি তো মরার মতন ঘুমিয়েছিলাম। ও আসছে, আসার পর ও আমার হাতটা ধরছে, মানে আমি মনে করতেছি যে ও আমার হাতটা ধরছে, এটা আমি ফিল করছি, কিন্তু আমার মনে হইতেছিল কি যে আমি স্বপ্নে দেখতেছি এরকম। তো আমার হাতটা ধরে ওর চুলের দিকে করতেছে, ওর গালে এরকম, মানে হয়তো কোনো একটা জায়গায় করছে চুলটা, মানে এটা আমি আন্দাজে বললাম। তো এরকম কি করতেছে। পরে আমি হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। পরে আমি বলছি তুমি এখানে? পরে ও আচ্ছা, আমি লাইট জ্বালাইছি, জ্বালানোর পর দেখলাম যে আমার দেবর। পরে আমি বললাম যে তুমি এখানে? পরে বলতেছে যে ভাবি, দুইটা কথা বলবা। আমি বলছি হ্যাঁ বলো, কি বলবা? আর এত রাত্রে তুমি আমার সাথে কি বলবা? পরে বলছে যে ভাইয়া তো বাহিরে থাকে, ঢাকায় থাকে, আর তুমি তো দেশে একা একা থাকো, তো তোমারও তো একটা চাহিদা আছে তাই না, তো আমি তোমার চাহিদাটা পূরণ করবো, এরকম বলছে। পরে আমি বলছি যে তুমি কিসের চাহিদার কথা বলতেছো? পরে বল কি যে তুমি বুঝে নাও কিসের চাহিদার কথা বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এখন না বুঝার ভান করো না। আসলে আমি যেটা সত্য কথা আমি বুঝতে পারছি, তারপর আমি আর কি যাতে চলে যায়, আমি কথা কাটাই কাটাই এরকম করতেছি। তো ও মানে আরো বেশি কাছে আসার চেষ্টা করতেছে, এরকম অবস্থা। পর বলতে ভাবি একটু প্লিজ এরকম একটু হই না, আমরা একটু ক্লোজ হই না। পরে আমি বলছি যে না, এরকম এটা সম্ভব না, তোমার কি মাথা টাথা ঠিক আছে? আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে সব বিচার দিয়ে দিব, তোমার ভাইয়ের কাছেও বলবো, গ্রামের মানুষ জানলে তো সমস্যা হবে, গ্রামের মানুষটা তো আর জানাতে পারবো না, তোমার আব্বু আম্মুরেও জানাবো, তোমার ভাইয়াকেও জানাবো, তাইলে কিন্তু আমি এখান থেকে চলে যাব, থাকতে পারবো না আমি এখানে। পরে ও বলছে যে দেখো, তুমি আর আমি আড়ালে করবো, এটা কেউ জানবে না। পরে আমি বলছি যে না, এটা কখনোই সম্ভব না। তো সেদিন রাতে ওরা আমি একটা থাপ্পড় মারছি, গেল। তো ওখান থেকে যাওয়ার পর মানে যাইতে চাচ্ছিল না, যাইতেই চাইতেছিল না, অনেক কষ্ট করে ওকে আমি ঠেলে ঠেলে পাঠাইছি। আর এখন হয়তো কোশ্চেন আসতে পারে যে একই ঘরের মধ্যে কথাবার্তা বলতেছি, কেউ শুনতেছে না। আমি আগেই বলছি যে আমার শাশুড়ি কিন্তু ছিল না, আমার শ্বশুর ছিল। তো আমার ফ্যামিলি সম্পর্কে আমি ওই আগের ভিডিওতে বলছি যে আমার শ্বশুর তো সারাদিন কাজ বাজ করে, যার কারণে হচ্ছে রাতের বেলা সে মরার মতন পড়ে থাকে, তার সেটা মানে শোনার মতো নিয়ে নেয়। এটা সবার ক্ষেত্রেই, সারাদিন কাজ করার পর রাতে কিন্তু কোনো হুঁশ থাকে না। কতক্ষণ ছিল? ও হচ্ছে ভাইয়া, এটা আমি
ইয়ে করতে পারবো না, মানে অনেকক্ষণ ছিল, আমরা অনেক কথাবার্তা বলছি, যে এইসব কথাই বলছে, আরো অনেক কথা বলছে যেগুলো এখন মনে পড়তেছে না। তো গেল এগুলা, যাওয়ার পরে হচ্ছে ও আচ্ছা ওকে আমি থাপ্পড় মারছি, ও চলে গেছে। চলে যাওয়ার পর আমি একটু রিল্যাক্সে ঘুমাইছি সেদিন। সকাল হয়েছে, ওর ভাইয়ের সাথে আমার আবার একটু ঝগড়া ছিল, কারণ আমার যে আপন ননদ, ওর হাজবেন্ড হচ্ছে আমাকে কল দিত, আমি ওকে কখনো সাইদা কল দেই নাই, ও আমাকে কল দিত কেন, এই কারণে যে আমার ননদের একটু স্বভাব খারাপ, মানে আমার শাশুড়ির মতন, মানে একটু ঝগড়াটে টাইপের, আর হচ্ছে কাউকে দেখতে পারে না, এরকম মানুষজন সহ্য করতে পারে না, মিশুক না যেটাকে বলে। এখন আমার ননদের হাজবেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে ভাবি আপনার ননদ এরকম করে, আমার মাকে মা বইলা ডাকে না ভাত খাইতে, মানে অনেক নালিশ করছে ওর নামে। তা আমি শুধু একটা কথাই ওকে বলতাম, কি একটাই বুঝিয়ে দিতাম যে ভাই দেখো, তোমাদের বিয়ের সময় আমিও ছিলাম না, কেননা তোমাদের বিয়ের 1 মাস পর আমি আসছি, তো আমি তোমাদের বিষয়ে তেমন কিছু জানিও না। এখন যদি তুমি আমাকে রেগুলার কল করো, এইসব কথা বলো, তাহলে মানুষজনও খারাপ বলবে, কারণ মানুষজন খারাপ বলবে এটা মানে কি, ভাবি আপনি কি বুঝাইতে চাইতেছেন। পর আমি বলছি যে আসলে ভাইয়া দেখো, তোমার আর আমার মানে তেমন তো কোনো খারাপ কোনো কথা হইতেছে না, শুধু আমার ননদকে নিয়েই তো কথা হইতেছে, কিন্তু মানুষ একটা বদনাম উঠাইতে সময় লাগে না, আমি এরকম বলছি। একদম সঠিক। তো যাই হোক, ওর সাথে মানে মানে কথা বলা আস্তে আস্তে অনেক কমাই দিয়েছিলাম, মানে ও দিনে হচ্ছে 3-4 বারের মতন কল দিত, মানে আমি ভাবি কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, ভাবি এখন কোথায় আছেন, এই সেই কথা বলতো। তো আমি আস্তে আস্তে ওর সাথে কথা বলা মানে ইগনোর করা শুরু করছি, যে ও বারবার কেন আমাকে কল দিত। আমার হাজবেন্ডের সাথে আমার আজ পর্যন্ত এতবার কল হয়, মানে কথা হয়নি কলে। তো পরে আমি ওকে ইগনোর করা শুরু করলাম। এর মধ্যে আমি আমার নানি শাশুড়ি, যেখানে বসে আমার বিয়ে হয়েছে, আমার বিয়ের 1 বছরের পরের ঘটনা, তো আমি ইসে গেছি, আমার নানি শাশুড়ির বাসায় বেড়াইতে গেছি। তখন হচ্ছে ও ফোন দিছে, আমার ননদের হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ওই সব কাহিনী বলতেছে। এখন আল্লাহ সাক্ষী, আমি আমার নানু মানে আমার যে নানি শাশুড়ি, ওনার সামনে বসেই কথা বলতেছিলাম, জাস্ট একটু দূরে, মানে কথাগুলো শুনতে পারতেছে না, আমি একটু আস্তে আস্তে কথা বলতেছিলাম, যার কারণে সে কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে না, আরো বুড়ো মানুষ কানেও শোনে না তেমন একটা, তো শুনতে পারেনি স্পষ্ট। তো উনি মনে করছে কি যে আমি ওর সাথে মনে হয় সারাদিন রাত কথা বলি, মানে এমন একটা গুজব ছড়াই গেছিল যে আমার ননদদের জামাইয়ের সাথে আমার সম্পর্ক। তো এইটার মানে ইয়ে মানে কি বলবো, এইটার দুর্বলতা নিয়ে আমার দেবর আমার সাথে কি করছে, মানে তৃতীয় দিনের সময় ও আমার কাছে আসছে, আবার সেই তৃতীয় আবার দিন রাত্রে রাতে, আসছে? হ্যাঁ হ্যাঁ, আসার পরে আমাকে তুমি বলতেছে, মানে তখন তুমি ঘুমায়? হ্যাঁ তখন আমি ঘুমে, আমার আব্বু খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে গেলাম শ্বশুর। পরে হচ্ছে একটা একটা না 12:30টার মধ্যে ও চলে আসছে। আসার পরে ও বলতেছে যে ভাবি ঘুমাইছেন, জোরে জোরেই কথা বলছে, মানে ও মনে হয় ওর আব্বুকে শুনাইছে আমার শ্বশুরকে যে আমি ও আসছে এই কিছু। পরে বলছে ভাবি ঘুমাইছেন, পরে আমি বলছি যে না। পরে বলছে যে তাহলে আমাকে খাইতে দেন, পরে আমি ওরা খাওয়া দাওয়া খাইতে দিলাম। ও আচ্ছা, এর মধ্যে আমি, মানুষ কিন্তু রাতে ঘুমানোর সময় নাইট ড্রেস ইউজ করে, বা অনেকে মানে যেরকম আর কি স্বভাব গেঞ্জি টেঞ্জি পরে ঘুমায়, তো আমি তো গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাইতাম। ও যখন আসছে তখন আমি পর্দা দেয়া গেঞ্জি চেঞ্জ করে তারপর আমি বাইরে বের হয়ে ওকে হচ্ছে খাবারটা দিলাম। তো খাবারটা দেওয়ার পরে ও খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেছে, আমি ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ছি। রাতের বেলা 3টার দিকে, হ্যাঁ 3টার দিকে না হয় 2:30 এরকম টাইম, ও আসছে। আসার পরে আমি তখনও ঘুমে। তো ও যখন আসছে তখন কিসে জানি একটু মানে কোনো একটা কিছুতে বাড়ি লাগছে, ওইটা না আর কি আমার কানে গেছে, যার কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে। তো আসার পর দেখলাম আমার খাটের উপরে বসলো, মানে আমার পাশে বসলো। বসার পরে আমার হাতটা ধরলো, মানে আমার হাতটা আমার পেটের ছিল, পেটের থেকে আমার হাতটা ওর হাতে নেওয়ার পরে ওর যে ওই যে উরু যেটাকে বলে, ওইখানে ওর হাতটা রাখলো। রাখার পরে মানে আমি তখন আচমকা হাতটা সরাই ফেলছি, যখন আমি ফিল করলাম যে ওর ওইখানে হাতটা রাখছে, তখন আমি হাতটা সরাই ফেলছি আর বলছি যে তোমার কত বড় সাহস, তুমি এত দূর আগায় গেছো এর মধ্যে। পরে এগুলা বলা টলার পরে আমার ওরে অনেক করছি, যে বলছি যে তোমার ভাইয়াকে কিন্তু আমি বলে দিব, বা তোমার আব্বু আম্মুকে আমি বলে দিব। পরে বলছে যে তুমি আমার আব্বু আম্মুকে কি বলবা, তোমাকে তো এখন কেউ আর বিশ্বাস করে না। পরে আমি বলছি যে বিশ্বাস করে না মানে কি? পরে বলছে যে বিশ্বাস করে না মানে কেন, তুমি জানো না, তুমি মানে আমার ননদের হাজবেন্ডের কথা বলতেছে ওর সাথে যে তুমি রাত কাটাইছো এটা সবাই জানে। পরে আমি বলছি কি আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এগুলা,
তুমি কি দেখছো কখনো ওর সাথে আমাকে রাত কাটাইতে? পরে বলতেছে যে ওরে তো আমি চিনি, ও আমার কাছে সবই বলে, তুমি যে ওর সাথে রাত কাটাইছো এটাও আমাকে বলছে। আমি বলছি কি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, আর তুমি যে আমার নামে এত বড় খারাপ কথাটা বললা, এটা আল্লাহর রাস্তায় দোহাই লাগি তুমি এটা বাহিরের কাউকে বলো না, কারণ আমি এরকম কিছু করি নাই, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মান সম্মানটা তুমি খায়ো না। কেননা তখন আমার ফ্যামিলি আমাকে মানে নাই, আমরা তো পালায় বিয়ে করছি, আমার ফ্যামিলি মানে না। আমি বলছি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে বিশ্বাস করে, ভালো জানে, তুমি আমার মান সম্মানটা এভাবে খায়ো না। আমি কিন্তু তোমার দুলাভাইয়ের সাথে দেখাও করি নাই, দেখা করছি বলতে কি আসছে সামনে আইসা শুধু মানে আমি তো বড় ভাবি, আমাকে সালাম টালাম দিছে, আমিও সালামের উত্তর দিলাম, কেমন আছো, ভালো আছি, একসাথে বসে খাওয়া দাওয়া করছি, এই ওনার সাথে আমার চলাফেরা, এছাড়া আর কিছুই না। তো ও আমাকে সেদিন রাত্রে বলতেছে যে তুমি ওর সাথে থাকতে পারো, আমার সাথে থাকলে কি? পরে আমি বলছি যে তোরে ধরে জুতা দিয়ে পিটাবো, তুই আমার সামনেতে সর, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর বাপের ডাক দেবো, এরকম ভাবে বলছি। ও মানে আমার কোনো কথাই শুনে না। ও কি করছে, আমাদের মানে গ্রামের বাসার মানে ঘরের এটা তো আপনি জানেনই যে সামনেও ঘেট থাকে, পিছনেও ঘেট থাকে। তো আমার রুমে পিছনের ঘেট দিয়ে ও কি করলো, বের হয়ে গেল রাগ করে। তো আমি কি করলাম, মানে ও যে বের হওয়ার পরে আমি লাগাই দিতে গেলাম, ও আমাকে বলতেছে যে একটু বাহিরে আসো, কথা আছে। পরে আমার এখন আবার একটু ভয় লাগতেছে যে মানে অনেক জায়গায় শুনছি যে ভূতেরা নাকি মানুষের শৈল ধরে, মানে মানুষের রূপ নিয়ে হচ্ছে ইয়া করে, ওই বাহিরে ডাইকা নিয়ে মানে মাইরা ফেলে, এরকম কিছু একটা শুনছি। তা আমার সেরকম ভয় লাগতেছিল। পরে যাই হোক, ভয়ে ভয়ে আমি ওর সাথে গেলাম বাহিরে। বাহিরে যাওয়ার পর ও বলতেছে যে দেখো বাহিরে এই ঘরে তো আব্বু টের পাবে, আমরা এখানে এখানে বৈশা করি। বলছে তোর মাথা ঠিক আছে? মানে ওর সাথে আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি। মানে কোথায় বসে করতে বসছে, মানে আমাদের মানে গ্রামে তো সব সময় আর কি মানে কি বলবো, আড়ালে গোসল করার একটা জায়গা ছিল আমার শ্বশুর বাড়িতে। তো ওইখানে আর কি ও আমাকে বলতেছে যে ওইখানে আবার একটু পাটাতন দেওয়া ছিল একদম সমান। ও বলতেছে আসো আমরা এখানে বসে করি। পরে আমি বলছি যে তোর মাথা ঠিক আছে, একটা থাপ্পড় মারবো, তুই আমার বাহিরে আসতে বলছিস আর কোনো সময় এরকম করবি না। আমাকে বাহিরে নিছে এই কথা বলে যে ভাবি তুমি এই শেষবারের মতন আসো, আমি আর তোমার কখনো বিরক্ত করবো না, জাস্ট একটা কথা বলবো। পরে আমি বলছি তুই কি কথাটা বইলা তুমি কিন্তু এখান থেকে চলে যাও, আমার সাথে আর কখনো কোনো কথা বলার চেষ্টা করবে না, আমার ভাবিও বলবে না, আর যত যা কাজ করা লাগে আমি তোমার সব কাজ করে দেবো, কিন্তু তুমি আমার সাথে কোনো কথা বলবে না। পরে বাহিরে গেলাম, ও আমার বলতেছে তুমি এখানে শো, আমরা এখানে বসে এই কাজগুলো করি। পরে আমি বলছি তুমি মাথা ঠিক আছে? এরকম এরকম বলার পরে ও বলতেছে যে দেখো আমি কিন্তু বানায় বানায় অনেক কথা বলবো। পরে আমি বলছি বানায় বানায় তুই কি কথা কবি রে? অনেক কথাই তো তোরা বইলা ফেলছিস, তোর নানু বলছে, মানে আমার নানি শাশুড়ি বলছিল যে মানে উনি এই কথাটা উঠাইছে যে আমার ননদের হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক। তো আমি বলছি যে তোরা আর কি বানাবি, তোর নানি বুড়া মানুষ, যার এক পা কবরে গেছে, সেই তো কত কথা বানাই দিছে, তুই আর কি বানাবি, যা যা পারস তুই বানা যায়। এইসব খারাপ মানে অনেক করছি, ওর সাথে অনেক খারাপ আচরণ করার পর আমি ঘরে চলে আসছি দৌড় দিয়ে। অন্ধকার ছিল একদিক থেকে, ভয়ও, আবার ওরও একটা ভয় কাজ করতেছিল। পর আমি ঘরে চলে আসার পর গেট লাগাই দিছি, শুয়ে পড়ছি। সকালবেলা ঘরের কাজটা সব সেরে ওর ভাইয়াকে অনেকবার কল করছি, কল ধরে না, তো ধরেই না, রাগ করছে, কারণ ওই যে খারাপ এটা ছড়াই গেছে, মানে ওই আমার ননদের হাজবেন্ডের সাথে যে আমার কথাটা ওইটা ছড়াই গেছে। পরে ও আমার সাথে অনেক রাগারাগি করছে, এই জন্য ফোন টোন ধরে না। প্রায় 3-4 দিনের মতন আর কি ওর সাথে কথা নেই। এর মধ্যে আমার দেবর সুযোগ নিছে আমার কাছ থেকে। তো যাই হোক, ও তো আর চান্স পায়নি। পরে ওর ভাইকে আমি অনেকবার কল করছি, কল করার পর শেষবার আর কি কয়টার সময় থেকে আমার মনে আছে সকাল 7টা থেকে আমি ওকে কল করতেছি, কিন্তু ফোন ধরে না। দুপুর 12টার দিকে তখনও ফোনটা ধরে বলতেছে কি সমস্যা তোর? পরে আমি বলছি যে দেখো একটা কথা বলবো, তুমি কি মনে করো না করো, এই কাজবার করছে। কি কি কাজ করছে? পরে আমি বলছি তোমার ভাইয়া এরকম, ও মানে যেটা সত্যি কথা, আমার হাজবেন্ডকে আমি এখন পর্যন্ত বলি নাই যে ওর ইসের মধ্যে আমাকে হাত রাখাইছিল গোপন অঙ্গে, কেননা এটা একটা নিজের কাছে একটা লজ্জা লাগে। এখন এখানে বলতেছি ঠিক আছে, কেননা এখানে তো সত্য বলা উচিত, মানুষ তাহলে সাবধান হয়ে যাবে। তো তারপর আমি আমার হাজবেন্ডের কাছে কখনো এই কথাটা বলি নাই, শরমের ব্যাপার। ওরা জাস্ট বলছি যে ও আমার কাছে আসছিল রাতের বেলা, এইসব কথাবার্তা বলছে, এই প্রস্তাব দিছে, এখন বলো আমি কি করব। পরে বলছে যে তুই তো খারাপ, তুই তো নষ্টা, তুই মিথ্যা কথা বলতেছিস, তুই আমার ভাই না মিথ্যা কথা বলতেছিস, ও এরকম কাজ টাজ করতে পারে না, এরকম বাজে বাজে অনেক কথা বলছে। পরে আমি বলছি ঠিক আছে, তুমি যেহেতু আমাকে নষ্টাই বইলা ফেলছো,
ইয়ে করে তাইলে আমি বাড়ি থেকে চলে যাই, আমি আর এখানে থাকবো না। আর আর তোমাদের এখানে তো আমার কোনো মান সম্মানই নেই, কেননা তোমার নানু আমাকে এরকম একটা অপবাদ দিয়ে অপবাদ উঠিয়ে দিছে। আমি এখন মানে কি করবো, আমার এখন মানে বাইচে থাকতেও ইচ্ছা করতেছে না, কি একটা বাজে অপবাদ। মানে আমার এর মধ্যে হচ্ছে ভাই 2টা সিম ছিল, ওই সিম 2টা আমি ভেঙে ফেলছি জি রে। শুধুমাত্র এই অপবাদের কারণে। হুম। সেখানে আমার আব্বু আম্মুর সাথেও মানে আম্মুর সাথে কথা হইতো না, আব্বুর সাথে মানে মাঝে মাঝে কথা হইতো। বললাম না আমরা রিলেশন করে বিয়ে করছি, পালায় বিয়ে করছি, এই কারণে আমার ফ্যামিলিও মাইনা নেয়নি। মাঝে মাঝে তারপর একটু কথাবার্তা বলতাম। এর মধ্যে আমার শাশুড়িও চলে আসে। তো আয়শা সে আমার সাথে মানে এমন ভাব নিয়ে কথা বলে, মানে আমি না জানি কি কইরা ফেলছি। মানে মনে হয় কি, মানে সাপোজ আমি একটা জিনিস বুঝাই